বলছেন এগুলো সব বাংলাদেশের বড় বড় ডাকাত এবং চোরদের বাসগৃহ, তারা এখানে বসবাস করে। তা আমি বাধা দিইনি, কারণ সে তার অভিব্যক্তি ব্যক্ত করছে। এখন মানুষের, সাধারণ মানুষের পারসেপশনটা হলো বড়লোক মানেই চোর এবং ডাকাত, আর বড়লোক হতে হলে চুরি ডাকাতি করা ছাড়া সেই পর্যায়ে পৌঁছানো সম্ভবপর নয়। এই যে এখন ইম্পিউনিটি যখন বিদ্যমান থাকে, তখন মানুষ কিন্তু ভয় ডরের যে নিগড় তার মধ্যে আর থাকে না। এবং আপনার এটা অনেকদিন ধরে আমাদের এখানে কালচারটা তৈরি হয়ে গেছে। বাংলার প্রবাদিত আছে, চোরের মায়ের বড় গলা। এখন এটা এই পিপলস নলেজ তো এমনি এমনি তৈরি হয়নি, এটা অন্য জায়গায় সমাজের সর্বত্র আমরা সাফল্যের যে মডেল দেখতে পাই, তা মূলত আপনার যা নিয়ম বহির্ভূত পন্থা সেটি অবলম্বন করেই আমাদের সমাজের নব ঋষি ক্লাসের সৃষ্টি, যাদেরকে আঙ্গুল ফুলে কলা গাছকে হিসেবে দৃষ্টান্ত মনে করা হয়। আমাদের সম্প্রতি আপনি খেয়াল করে দেখেন, আমাদের ডক্টর মতিউর রহমান এনবিআর কর্মকর্তা, তার সম্পর্কে আমাদের ভোরের কাগজের সম্পাদক মহোদয় শোতে বলেছেন শ্যামল দত্ত, যে প্রতিদিন আপনার শ্যামল দত্তকে অনলাইনে ইসপের যত রকমের নীতি কথা আছে, তারপর ধর্মীয় দৃষ্টিকোণ থেকে সহি হাদিস এবং অনুশাসন ইত্যকার বিষয়গুলো তিনি পাঠাতেন। এবং যে কোনো ব্যক্তি প্রতিদিন যখন এই ধরনের বাণী লাভ করবে, তখন ধরে নিতে হবে যে সংশ্লিষ্ট ব্যক্তি সাধু সন্ত প্রকৃতির মানুষ। আর এনবিআর এর মেম্বারের মতো একটা উঁচু পদে যেখানে তিনি বসে আছেন, আমার এক ছাত্র, তিনি এলপিআর এ যাওয়ার পরপরই মতিউর কিন্তু তার স্থলাভিষিক্ত হন। তো সেই সুবাদে নতুন যে ভবনটি তৈরি হয়েছে আগারগাঁওয়ের জাতীয় রাজস্ব বোর্ডের, সেখানে আমার যাতায়াত ছিল এবং মতিউর সাহেবের সঙ্গে পরিচয় হয়েছে। এত চমৎকার ঝকঝকে চেহারার একজন মানুষ, এবং মাথা ভর্তি চুল, মানে সব দিক থেকে স্মার্ট এবং করিতকর্ম একটা লোকই মনে হয়েছে। করিতকর্ম, এতে কোনো সন্দেহ নেই। তিনি নিজের আখের গোছানোর জন্য যা যা করা দরকার সবই করেছেন, কিন্তু আবরণ হিসেবে ব্যবহার করেছেন এই এসবের কথা, নীতি বাক্য ইত্যকার বিষয়গুলো। এখন সর্বত্রই সমাজে এখন পরিস্থিতি এমন দাঁড়িয়ে গেছে, লিপ সার্ভিস সবাই দিচ্ছে, কিন্তু যেই জায়গাটায় আসলে আপনি আচরিত ধর্ম, এই জায়গাটায় কেউ কিন্তু আমরা নজর দিচ্ছি না, খেয়ালও করছি না। এনবিআর একজন কর্মকর্তার সঙ্গে আমার দীর্ঘকাল আগে পরিচয় হয়েছিল চট্টগ্রাম সফরকালীন সময়ে। তখন এনবিআর চেয়ারম্যান ছিলেন ডক্টর মশিউর রহমান, আজকের মাননীয় প্রধানমন্ত্রীর উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছিল। এবং তিনি আমাকে সেই ভদ্রলোক বলেছিলেন যে তিনি ঢাকায় স্কুল প্রতিষ্ঠা করেছেন আদব কায়দা শেখানোর জন্য বাচ্চাদের। মানে খেয়াল করে দেখেন, পরবর্তীতে জানা গেল যে তিনি একাধিক উপপত্নী মেনটেন করছেন। যেহেতু তার স্ত্রী ঢাকায় থাকেন, তাকে বিদ্যালয়ের দায়িত্ব প্রদান করে তিনি নানান জায়গায় নানান রকমের আপনার সম্পর্কে জড়িয়ে গেছেন। এখন ডক্টর মতিউর রহমান একদিক থেকে যে কাজটি করেছেন, সমাজ বহির্ভূত ভাবে তিনি হয়তো সেটি করেননি এখন পর্যন্ত আমরা যতটুকু জানি, কিন্তু তিনটি তার পরিগ্রহ করেছিল। তো এইসব দৃষ্টান্তগুলো হয়তো অনেকে ভাববেন যে পলিগ্যামিকে আপনার উৎসাহিত করা হচ্ছে, কিন্তু বাস্তবে যখন মানুষের চাহিদা বেড়ে যায়, মাসের শেষে পে চেক প্রদান করার তাগিদ তৈরি হয় একাধিক খানা তৈরি করে, তখন কিন্তু মানুষ এইভাবে আপনার নিয়ম বহির্ভূত ভাবে নানান রকমের পন্থা অবলম্বন করে থাকে। এখন এই যে ব্যাংক হিউজ অ্যামাউন্ট অফ ইন্টারেস্ট তা মওকুফ করে দিল, বাংলাদেশ ব্যাংকের যে নির্দেশনা
বাইরে গিয়ে। এটার কারণ হচ্ছে যে এখন ইম্পিউনিটি যখন বিদ্যমান থাকে তখন মানুষ কিন্তু ভয় ডরের যে নিগড় তার মধ্যে আর থাকে না। এবং আপনার এটা অনেক দিন ধরে আমাদের এখানে কালচারটা তৈরি হয়ে গেছে। বাংলার প্রবাদই তো আছে, চোরের মায়ের বড় গলা। এখন এটা এই পিপলস নলেজ তো এমনি এমনি তৈরি হয়নি, দীর্ঘদিন এই বিষয়গুলো সত্যিগুলো প্রতিষ্ঠিত হয়ে গেছে। তো সেই জন্যে আমি আজকাল খুব একটা অবাক হই না, বরং এর ব্যত্যয় ঘটলেই অবাক হওয়ার মতো কাণ্ড হয়েছে বলে মনে করা হচ্ছে। ধন্যবাদ। আপনি অবাক না হলেও অনেকে হয়তো অবাক হবে, কারণ ডেইলি স্টার ঠিক একদিন আগে ডেইলি স্টারে যে নিউজটি বের হয়েছে যে ৩ বছরে এস আলমের ২ প্রতিষ্ঠানে ৩,৫৩৮ কোটি টাকা ভ্যাট ফাঁকি দিয়েছে। এটা হচ্ছে এনবিআর এর একটি ইয়ে। যদিও তাদের মানে তাদের যুক্তি ছিল যে এস আলম গ্রুপে দাবি করেছে যে তারা ১ টাকাও ভ্যাট ফাঁকি দেয়নি। তো আজকে আবার নিউজ আমরা দেখলাম যে এস আলম সহ ৪ গ্রুপের যে ভ্যাট মকুব করা হয়েছে। তো আসলে আমরা মানে কোন দিকে আমরা কোনটাকে বিশ্বাস করব, বা এতে করে দুর্নীতি আরো উৎসাহিত হবে কিনা, এটা একটা প্রশ্ন এসে যায়। ধন্যবাদ। ৮০ দশকে আমার একজন সিনিয়র সতীর্থ, তিনি বাংলাদেশে এসেছিলেন, তার রুটস বাংলাদেশে, কিন্তু পরবর্তীতে উনি ভিন্ন দেশের নাগরিকত্ব গ্রহণ করেছেন। তো নতুন এই দেশে তার হয়তো প্রথম পা রাখা, সেই জন্যে তাকে ঢাকা শহর ঘুরে দেখানোর দায়িত্ব পড়েছিল আমার। একজন ড্রাইভার, তিনি বাড়িধারা গুলশান এসব এলাকায় নিয়ে গিয়ে দেখাচ্ছিলেন। তো এই ধরনের সুরম্য ভবনগুলো দেখে তিনি খুব বিমোহিত। তো ড্রাইভার মহোদয়ের যে পারসেপশন, সেটা জানা গেল এইরকম, তিনি বলছেন এগুলো সব বাংলাদেশের বড় বড় ডাকাত এবং চোরদের বাসগৃহ, তারা এখানে বসবাস করে। তা আমি বাধা দিইনি, কারণ সে তার অভিব্যক্তি ব্যক্ত করছে। এখন মানুষের, সাধারণ মানুষের পারসেপশনটা হলো বড়লোক মানেই চোর এবং ডাকাত, আর বড়লোক হতে হলে চুরি ডাকাতি করা ছাড়া সেই পর্যায়ে পৌঁছানো সম্ভবপর নয়। এই যে জেনারেল পারসেপশন, এর সঙ্গে আপনি হাসিনা আপা ব্রিটেনে বসবাস করেন, বা ফখরুল ভাই কানাডায় বসবাস করছেন, আপনাদের দেশে আমার ধারণা, আমি নিজেও বিদেশে অনেকদিন বসবাস করেছি, দেখেছি যারা ওয়ার্কিং ক্লাসের মানুষ, তারা কিন্তু যারা এন্টারপ্রেনার, তাদেরকে যথেষ্ট সম্মান করেন এবং ভাবেন যে তারা এমপ্লয়ার, জব ক্রিয়েট করেছে। এই চোর ডাকাত, এই যে জেনারেল পারসেপশনটা, সেটা কিন্তু সেখানে প্রিভেইল করে না। ধন্যবাদ।